প্রথমত যেটা অনেক হুমকি ধামকি যেটা দেখছি, বাট আমি একটু আগেও চেক ব্যাক করলাম ওই আন্তর্জাতিক মিডিয়াতে এই যে ব্লকেটটা কার্যকরী হয়েছে এই ধরনের কোনো কিছু এখনো আমরা পাই নাই, এটা একটা। আর দ্বিতীয়ত হলো ইরানের একটা মানুষকে ওইটা নিয়ে আমরা কোনো চিন্তিত হতে দেখছি না। ইরানের হুম কাউকেই এটাকে কেউ এটা পাত্তাতেই দিচ্ছে না। কারণ হলো যে সবাই বলছে যে ওরা তো একটা এক্সট্রিম একটা স্যাংশনের ভিতরে ছিলই, তো ওদের এবং এটাতে তারা অভ্যস্ত আছে এবং দীর্ঘমেয়াদীতে ইরানের কোনো প্রবলেম হবে না। তো আমি শুরুতেই আমাদের প্রিয় পাঠান ভাই, ফরিদ পাঠান ভাই যেটা বললেন আমেরিকার কথা, আমি ওটা দিয়েই শুরু করি। দেখেন, আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ যার ওই লাক্সারিটা আছে। যুদ্ধ হলে কিংবা যুদ্ধ করতে গেলে তিনটা জিনিসের জন্য একটা দেশ সব থেকে বেশি সাফার করে। একটা হলো খাবার, ফুড, 2 নম্বর হলো এনার্জি, আর 3 নম্বর হলো যুদ্ধের সরঞ্জামাদি আর কি। তো আমেরিকার মোটামুটি ভাবে খাবারের দিক দিয়েও মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, মোটামুটি, আমি সম্পূর্ণ বলছি না, এনার্জির দিক দিয়েও মোটামুটি, আর যুদ্ধের সরঞ্জামাদি তো আছেই। যে কারণেই ওদের ওই লাক্সারিটা আছে যে যে কোনো জায়গায় যে তারা যুদ্ধ করতে পারে, বাট বাকি দেশগুলার নাই। তারা এই মুহূর্তে এত সাফার করছে। আমি ওই প্রসঙ্গগুলো যাচ্ছি যে যুদ্ধটা কেন চলতে পারবে না। চলতে পারবে না হলো যে, যেমন আমি আজকের কথা যদি বলি, যে ইউরোপ মোটামুটি এন্টার ইউরোপ ভেটো দিছে যে তারা এই ব্লকেটটা মানে না, ইউএস এর এই ব্লকেটটা তারা মানে না। অস্ট্রেলিয়া তো আমেরিকার খুব বড় একটা এলাই। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একেবারে ক্লিয়ার কাট বলেছেন যে তিনটা পয়েন্ট, যে বলছেন যে আমার দেশের মানুষ সস্তা জ্বালানি চায়, আমাদের দেশের আমাদের দেশের মানুষের জ্বালানির সমস্যা সমাধান চাই, একই সাথে সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে চাই, আমি এটা নিয়ে কম্প্রোমাইজ করব না, এটা আমি এই ব্লকেটটা মানি না, আমি ইরানের সাথে দরকার হলে কম্প্রোমাইজ করে আমি তেল নিয়ে আসবো। একই সাথে ব্রিটেন, জার্মানি, অন্য দেশ একই কথা বলছে, এবং তারা এটাও বলছে, এবং এই পয়েন্টটা কিন্তু মোটামুটি ইউএসএও মেনে নিচ্ছে। আমি ইউএস এর কয়েকটা নিউজ প্রিন্টেও থেকেও দেখলাম যে যে হরমুজে যে টোল বসাবে আমেরিকা, ইরান বলছে যে এটাও আনঅফিসিয়ালি ইউএসএ মেনে নিছে ওই 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 ক্লজে, যে প্রথমত ইউজার দেশগুলো এত সাফার করছে যে একটা কার্গোতে $2 মিলিয়ন, মানে এক ব্যারেলে, একটা কার্গোতে মোটামুটি 2 মিলিয়ন ব্যারেল নিতে পারে, তার মানে পার ব্যারেল $1 বাড়বে আর কি। বলে এটা ওদের এই মুহূর্তের যে প্রয়োজন এটা কোনো বিষয় না। দ্বিতীয়ত ইরান তো কম্পেনসেশন চায়, ইরান যে কম্পেনসেশন চায় যে তাদের দেশে এত ড্যামেজ হয়েছে, আচ্ছা ঠিক আছে ওই ক্লজেই এইটা, তো ইউএসএ কিন্তু মোটামুটি আমরা যত নিউজ পেপারে দেখলাম যে এই পোর্শনটাতেও রাজি আছে। একই সাথে আপনি দেখেন যে এটা গতকালকের খবর আছে যে ট্রাম্পকে সমালোচনা করেছিল যে পোপ লিও, হ্যাঁ, এবং ট্রাম্প তাকে শক্ত ভাষায় গালি দিছেই বলা যাবে যে আমি প্রেসিডেন্ট না হলে তো তুমি পোপ হইতা না, তোমার তো এই সাহস নাই, ওই সাহস নাই। তো একই সাথে যে আপনার যেটা এটাও যে পলিটিক্যাল খবর, ইউএসএ নিউজ পেপার, একটা পলিটিকো, লাল রঙের হেডিং, তো সেটা বলছে যে এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর একটা বড় টানাপোড়েন চলছে, বিশেষ করে সিআইএ, এফবিআই, ওদের এবং ওদের কাউন্টার টেরোরিজমের জো কেন্ট যে প্রধান ছিলেন তাকে তো বরখাস্তই করে দেওয়া হলো, আর বাকি যে তুলসী গ্যাবার্ড এবং ক্যাশ প্যাটেল তাদেরকেও নাকি চলে যেতে হবে। এটার বড় কারণটাই হলো যে এই এই গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সবসময় বলেছিল যে এই কাজগুলো যেন না করে, ফলাফল ভালো হবে না, বাট প্রেসিডেন্ট ট্রাম্প এটা শোনে নাই। এই যুদ্ধের আগে নেতানিয়াহু এবং তার গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট ট্রাম্পকে যেভাবে বুঝিয়েছিল, সেই ব্রিফিং থেকে এসে প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের গোয়েন্দা সংস্থা এবং মিলিটারিকে বলেছিল যে আচ্ছা ইসরায়েল তো এই প্রপোজাল করেছে, তোমাদের ডিসিশন কি। এবং তখন এই সিআইএ, ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি এবং আর্মি, তারা তিনজনই বলেছিল যে না, এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, আমরা ইরান যুদ্ধে জিততে পারবো না, গ্রাউন্ড ইনভেশনও করতে পারবো না, তাদের রিজিম চেঞ্জও করতে পারবো না, বাট আলটিমেটলি তো কোনোটাই হয় নাই। একই সাথে ইউরোপের ওই পলিটিকো নিউজ পেপারে আছে যে তারা নতুন একটা আর্টিকেল, গতকালকের আর্টিকেলই আপনি দেখতে পারবেন যে তারা বলছে যে ইউএস ইউরোপকে শুধুমাত্র ব্যবহার করেছে, আমেরিকা ইউরোপকে তাদের কাজে ব্যবহার করেছে, পলিটিক্যালি ব্যবহার করেছে, ইকোনমিক্যালি ব্যবহার করেছে, মিলিটারিলি ব্যবহার করেছে এবং ডিপ্লোম্যাটিক্যালি ব্যবহার করেছে, এবং আমরা শুধু ব্যবহৃত হয়েছি, লাভবান হয় নাই। আর যখনই একটা অপ্রয়োজনীয় যুদ্ধ যেটা আমাদের সাথে কোনো কথা না বলে শুরু করা হয়েছে এবং আমরা সাফার করছি, এবং আমরা যখন এই যুদ্ধে সামিল হচ্ছি না,
তখন আমেরিকা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমাদেরকে হিউমিলেট করছে, আমাদেরকে শত্রু ভাবছে এবং আমাদেরকে মানে তাদের গোলামের মতো আচরণ করছে। এবং ওই পত্রিকারই হেডিং, এটা ইউএসএ পত্রিকা, যে যে বলছে যে ইউরোপ নাও ইজ থিঙ্কিং যে আমেরিকা ওদের জন্য দি বিগেস্ট এনিমি, চায়না রাশিয়ার থেকেও। একই সাথে আপনারা হয়তো জানেন যে গতকালকে যে হাঙ্গেরির ইলেকশনে, এটা হলো ইসরায়েল এবং আমেরিকা, প্রো ইসরায়েল আমেরিকা বলে, যে ওদের যে ক্যান্ডিডেট ছিল এত বছর ধরে যে ছিল হাঙ্গেরির, হলো ভিক্টর অরবান, এক্সট্রিম রাইটিস্ট, এবং সে হেরে গেছে ইলেকশনে। এটা একটা বড় সিগন্যাল। এই কারণে বলা হয় যে এই ভিক্টর অরবান যে হাঙ্গেরির যে হেরে গেছে, যে প্রেসিডেন্ট ছিল, ওই হলো ইসরায়েলের যে চাহিদা যেগুলো ছিল ইউরোপিয়ান ইউনিয়নে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করত। ওই ইউরোপিয়ান ইউনিয়নে যখনই কোনো একটা ডিসিশন যেটা ইসরায়েলের স্বার্থের বিপক্ষে যাচ্ছে, এই ভিক্টর অরবান নাকি ভেটো দিত সেখানে, এবং তাকে সে যেন না হারে এই জন্য আমেরিকা, ট্রাম্প এবং নেতানিয়াহু আপ্রাণ চেষ্টা করেছে, বাট পারে নাই। তো এগুলো একটা বড় সিগন্যাল যে যে মানে সামনের দিনগুলো এত ভালো যাচ্ছে না ইউএসএ এবং ইসরায়েলের জন্য। একই সাথে যেটা বলছে যে আপনি হয়তো আজকেই দেখবেন, আজকে মিডিয়াতে দেখছেন যে ইসরায়েলে এই বিক্ষোভটা আরো বড় হয়েছে, মানে আগের দিনের থেকেও আজকের বিক্ষোভ হলো অনেক বড় হয়েছে। ইসরায়েলের যে প্রধান বিচারক ছিল নেতানিয়াহু, তো তার কাছে মাপও চেয়েছিল এবং বলছিল যে যুদ্ধ চলছে, এই বিচারটা যেন এটা স্থগিত করা হয়, বাট এটা আপনার এইটা খারিজ করে দিচ্ছে ইসরায়েলের প্রধান বিচারক। তো নেতানিয়াহুকে তার বিরুদ্ধে যে দুর্নীতি এবং ঘুষ গ্রহণের যে বিচার, এটা তাকে হাজিরা দিতে হচ্ছে, এটা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে। আর একই সাথে আমি আরেকটা বিষয় জানলাম এবং জেনে খুব অবাক হলাম যে প্রেসিডেন্ট ওবামার সময় যে একটা ডিল হয়েছিল ইরানের, এটাতে স্যাংশনটা পার্শিয়ালি লিফটের জন্য, এটাতে সব থেকে বেশি ভেটো দিয়েছিল ইসরায়েল। যে ইসরায়েল চেয়েছিল ইরানের উপরে যেন কোনোভাবেই স্যাংশন লিফট না হয়। কারণটা হলো, ইসরায়েলের অ্যাসেসমেন্টটা হলো যে এই স্যাংশনটাই ইরানকে মানে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে এবং ইরানকে খুব দরিদ্র আকারে, মানবেতর একটা অবস্থায় নিয়ে যাবে। আর এই এইটা হলো ইরানকে, এই দরিদ্র ইরানকে হ্যান্ডেল করা ইসরায়েলের জন্য খুব সোজা। লিফটটা তুলে নিলে ইরান ধনী হয়ে যাবে, ওরা ক্যাপাবল হয়ে যাবে। মানে ওরা ক্যাটাগরিক্যালি এটা বলেছে যে ইরান যদি নিউক্লিয়ার অ্যাটেম্পও নেয়, ওটাকে আমরা বম্বিং করব, ওইটা আমাদের জন্য ইজি। বাট ইরান যদি দরিদ্র থাকে, ওইটা আমাদের জন্য হ্যান্ডেল করা ইজি। বাট ইরান যদি ধনী হয়ে যায়, আরো ক্যাপাবল, ওইটা আমাদের জন্য হ্যান্ডেল করা তো এই কারণেই এই যে ইন্টার যে নেগোসিয়েশনের যে পয়েন্ট গুলো আছে, আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। এই ইন্টার যে নেগোসিয়েশনের যে পয়েন্ট গুলো আছে, এই স্যাংশন লিফটটা যাতে করে না হয়, এইটা হলো ইসরায়েলের একটা সব থেকে বড় পয়েন্টের ভিতরে একটা। জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে, এটাও আজকের একটা আর্টিকেলে দেখলাম যে সেখানে বলছে যে জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে তাদের একটা নতুন আবার একটা চিন্তা এসেছে। তারা এই মুহূর্তে সব থেকে ভয় আছে ইসরায়েলি হেজিমনিটা নিয়ে, কারণ তারা ইসরায়েলের নৃশংসতা দেখেছে। এবং একই সাথে এই সিরিয়ার পতনের পরে আপনারা হয়তো জানেন যে সিরিয়ার কিন্তু প্রায় 600 স্কয়ার কিলোমিটার ইসরায়েল দখল করে নিছে, ওই দামাস্কাসের আগ পর্যন্ত, দামাস্কাসের সাউথ পর্যন্ত প্রায় দখল করে নিছে ইসরায়েলি। তো এবং এই সিরিয়া পতনের পরে ইসরায়েলের জন্য পুরো মিডল ইস্টটা ওপেন হয়ে গেছে। এ কারণেই জিসিসি কান্ট্রিগুলা, ইউএই বাদে, তারা চাচ্ছিল যে এইখানে একটা লং টার্ম স্টেবিলিটি থাক এবং ইসরায়েলি হেজিমনিটা কমুক, এবং এ কারণে ওরা এখন ইরানের সাথেও একটা বড় বন্ধুত্ব চাচ্ছে। এবং এই ইসরায়েলি হেজিমনির থেকে বাঁচার জন্য কিছুদিন আগে, কয়েক মাস আগে, আপনার ওই সৌদি আরব এবং টার্কি, তারা একটা অ্যালায়েন্সের চেষ্টা করেছিল, দুইটা সুন্নি দেশ, বাট সেখানেও আপনার ইসরায়েল বাগড়া দিছে। তো একই সাথে যে আপনার আরেকটা মজার বিষয় হলো যে এই যে জো কেন্ট, যাকে বরখাস্ত করা হয়েছে, ইউএস এর যে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ছিলেন, উনি কিন্তু একটা মানে অত্যন্ত বড় সত্যি কথা বলেছেন। ওই যে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে ইসরায়েল আমেরিকাকে চাপ দিচ্ছে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে গেলে তখন ন্যাটো থেকে বের হয়ে গেলে ইসরায়েল টার্কি টার্গেট করবে। টার্কি যেহেতু ন্যাটো কান্ট্রি, তো এই জন্য টার্কিকে টার্গেট করাটা এখন ডিফিকাল্ট হয়ে গেছে। বাট আমেরিকাকে যদি ন্যাটো থেকে বের করে নিয়ে যাওয়া যায়, এটা জো কেন্টের কথা, তাহলে এই টার্কিকে সাইজ করা ইজি হয়ে যায়। একই সাথে আবার এটাও কিন্তু আজকের পেপারে এসেছে যে ইয়াং রিপাবলিকান যারা ক্রেজি ছিল ট্রাম্পের জন্য, এই ইয়াং রিপাবলিকানরা তারা একটা চেঞ্জ চায়, তারা জো আপনার ওদের ভাইস প্রেসিডেন্টকে চায়।
মিস্টার ভেন্সকে চায়, কারণ তাদের বলছে যে আমরা আমরা তিনটা জিনিস চাই এখন। আমরা একটা ভারসাম্য চাই, আমরা ক্ষমতারও ভারসাম্য চাই, আমরা এই পাগল ছাগল আর চাই না। তারা বলছে যে আমাদের ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে গেছে, আমরা ইনস্টিটিউশন গুলো বাঁচাতে চাই, না হলে লং টার্মে আমেরিকাকে বাঁচানো যাবে না। আর আমরা একটা ড্যামেজ কন্ট্রোল চাই, আমাদের অনেক ড্যামেজ হয়ে গেছে। আর একই সাথে ইরানের কথা আমি ইরানের একটা কথা বলে আমি আমার কনক্লুশনে যাব। ইরানে আমরা সবাই জানি যে 79-এ, যে এই 79-এই কিন্তু এই ইরানীয় রেভলিউশনের পরেই ইরানের ছাত্ররা আমেরিকার দূতাবাসে হামলা করেছিল এবং আমেরিকান দূতাবাস দখল করেছিল, এবং ওই ওই ছাত্ররাই এখন আইআরজিসি তে আছে, ওই ছাত্ররাই এখন ইরানের আইআরজিসি তে বড় বড় পদে আছে। তো এ কারণেই বলছে যে এই ইরানকে হ্যান্ডেল করা কিন্তু ডিফিকাল্ট, কারণ এই ইরানের যুক্তরাষ্ট্রের উপরে, আমেরিকা আর ইসরায়েলের উপরে রাগ অনেক বেশি দিনের, এবং তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল যে যাকে মেরে ফেলা হয়েছিল, যে কাসেম সোলাইমানি, জেনারেল কাসেম সোলাইমানি আর আলী খোমেনি। তো এ কারণেই বলছি যে আমি আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধটা হয়তো আরো কিছুদিন চলবে, বাট আমি ইরানের মানে ইরান অত্যন্ত স্বাচ্ছন্দ্য, ইরানের ক্ষতি হবে, আরো ক্ষতি হবে, বাট ইরান অনেক স্বাচ্ছন্দ্যের সাথে এই যুদ্ধটা চালিয়ে যাবে, কারণ তাদের ওই লং টার্ম প্রিপারেশন আছে, ওই লং টার্ম যুদ্ধের প্রিপারেশনটা আছে। বাট অন্য সমস্ত ইস্যুগুলা প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে যেভাবে পিছনে টেনে নিয়ে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড ইকোনমি এবং ইসরায়েল কিন্তু সারা বিশ্বের সব থেকে বড় ভিলেন এখন সব দেশের কাছে, ইউরোপ এবং সমস্ত বিশ্বের দেশের কাছে, এবং আমেরিকাকেও তারা ওইভাবে একসেপ্ট করছে না। তো এ কারণে দেখছি যে এই যুদ্ধটা আমি দেখছি যে খুব বেশি দিন হয়তো চলবে না, ট্রাম্পকে শেষ করতেই হবে। তবে নেতানিয়াহুর নিজের বাঁচার জন্য এই যুদ্ধটা ওই কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যেতে যাইতে সে চাইবে যে এই একটা ইনফিনিটি ওয়ার চলুক, কারণ তাহলেই তারও একমাত্র বাঁচার পথ আছে। বাট সেটা সম্ভব হবে না, এই যুদ্ধটা শেষ হবে ইনশাল্লাহ, এবং ইরানের বিজয় হবে, আমি এই বলে শেষ করছি। তো এই যুদ্ধ কন্টিনিউ করলে কি হবে, ইরান সার্ভাইভ করবে, ইরান ইসরায়েলকে হিট করতে থাকবে, ইউএসএ কে হিট করতে থাকবে, এবং আমরা জানি এবং কনফিডেন্ট যে ইরানের উপরে যত আঘাতই আসুক না কেন, ইরান উইল অ্যাবজর্ব এবং ইরান উইল নট ব্রেক। কিন্তু আমেরিকা ইসরায়েলের পক্ষে সম্ভব না। আমেরিকার স্ট্র্যাটেজিক্যালি তিনটা জায়গা খুব ইম্পর্টেন্ট, একটা ইউরোপ, একটা মিডল ইস্ট, একটা হলো ইস্ট এশিয়া। এই তিনটা জায়গায় এখন আমেরিকার ইতিহাসে এখন সব থেকে বেশি ভালনারেবল। একই সাথে জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে আমরা দেখছি যে তারাও ইরানের সাথে নেগোসিয়েশন চায়, তারাও ইরানকে বন্ধুভাবে রাখতে চায়, ইউএই বাদে, এবং এমিরেটস, আরব আমিরাত বাদে, এবং আমিরাতের ভিতরে আবার অনেকগুলো রাজ্য আছে, এমিরেটস আছে, শারজা ওদের যে রাজ্যটা আছে, তারা আবার দেখলাম যে এটা প্রতিবাদ করছে, তারা বলছে দরকার হলে আমরা স্বাধীন হয়ে যাব, কিন্তু আমরা ওই ইসরায়েলি হেজিমনিটা মেনে নিব না। তো এই যে আমরা মিডল ইস্ট থেকেও একটা প্রচন্ড আর্জ দেখতে পাচ্ছি। একই সাথে আমেরিকার ভিতরেও একটা মিলিটারি থিঙ্কারদের ভিতরেও একটা প্রচন্ড আছে যে মিডল ইস্টে এই বেসগুলোকে আমেরিকা আবার নতুন করে বানাবে কেন, কারণ এগুলো করতে প্রায় 3 ট্রিলিয়নের বেশি টাকা লাগবে। তো একা একা, আমার যেটা ফাইনাল কথা হলো, একা একা একটা দেশ সারা বিশ্বের জনমতের বাইরে যে এত বড় যুদ্ধ চালিয়ে যেতে পারে না। তো এই জন্য এই যুদ্ধটা আর আমার ধারণা আর বেশি দিন চলবে না, বিকজ দে আর নট কেপেবল। তাদের ওই জনসমর্থনও নাই, তাদের ওই সামরিক সক্ষমতা নাই। তো আমার ধারণা যে আগামী 1 সপ্তাহ কিংবা 10 দিনের ভিতরে আমরা চায়না অথবা রাশিয়াকে দেখতে পাবো, এবং আমার ধারণা যে নেক্সট নেগোসিয়েশন যেটা হবে এটা চায়নার নেতৃত্বে হবে, যেটা আমার ধারণা, এটা চায়নার নেতৃত্বে এই আবার একটা নেগোসিয়েশনের শুরু হবে, এবং এই যুদ্ধটা শেষ হবে, কারণ এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা, সামরিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা অথবা অর্থনৈতিক ক্ষমতা আমেরিকার নাই। নেতানিয়াহু আপ্রাণ চেষ্টা করবে এই যুদ্ধটাকে লিঙ্গারিং করতে, ইনফিনিটি ওয়ার করতে, কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ ইসরায়েলি আমেরিকার সম্পর্কও এই মুহূর্তে গত 50 বছরের ভিতরে সব থেকে খারাপ অবস্থায় আছে, এবং আমেরিকার জনগণ এবং আমেরিকার প্রশাসন, ইনক্লুডিং আমেরিকার গোয়েন্দা সংস্থা, তারাও জানে যে এই ইসরায়েলের পক্ষে আমেরিকার যুদ্ধ করতে যেই আমেরিকার সব থেকে বড় ক্ষতি হচ্ছে, এবং লং টার্ম আমেরিকার একটা সেফ আমেরিকার জন্য, লং টার্মের জন্য ইসরায়েল একটা থ্রেট। তো এ কারণেই আমি এই যুদ্ধ দেখছি যে হয়তো আগামী 7 দিন 10 দিনের পরে একটা নেগোসিয়েশনের কথাবার্তা আবার শুরু হবে চায়নার নেতৃত্বে। এটা বলে আমি শেষ করছি।